কারো কাছে বাবা, কারো কাছে বড় ভাই, কারো কাছে বন্ধু, এক একজনের কাছে হয়তো এক একভাবে যিনি আছেন। যে ব্যক্তিটি আমাদের, আমি বলবো উনি একটা প্ল্যাটফর্ম হয়তো তৈরি করেছেন, কিন্তু এই প্ল্যাটফর্মটা যে আমাদেরকে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সার্বিক যে উন্নতি ঘটাচ্ছে সেটা হয়তো অন্য কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না। সেই শ্রদ্ধার জায়গায় যিনি রয়েছেন আমাদের কাছে, যিনি আমাদের পেশা জীবনের বাবা, মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কোম্পানির কর্ণধার, কোম্পানির হেড অফ ম্যানেজমেন্ট, আমাদের স্বপ্নদ্রষ্টা, কোম্পানির অনারেবল সিইও জনাব মেহেদী হাসান মিঠু স্যারকে সবাই দাঁড়িয়ে জোরে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবসময় আমি বলি যে আমি এবং মাইস্টের দুইটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। কারণ করোনার যেই সময় আমি একটা সিদ্ধান্ত নিতে পেরেছি, এটা ওনার হুকুম ছিল, আর যেই প্ল্যাটফর্মটা বানাইছি সেটার মাধ্যমে আজকে 4,500 লোক করে খাচ্ছে। এই প্ল্যাটফর্মটা এবং আমি আল্লাহর নিয়ামত, আমি এটা বিশ্বাস করি। আমার নেটওয়ার্ক মার্কেটিং এর জীবন শুরু হয়েছে 2004 সালে এবং 2020 সালে। 16 বছর শেষ হয়ে 17 বছরের পদার্পণ। আমার লাইফের বেস্ট ট্রেনিং হয়েছে আজকে। আমি এই 17 বছরে যত ট্রেনিং করেছি, এই 17 বছরের ট্রেনিং এর সবচাইতে ভালো ট্রেনিং আমি আজকে করেছি এখানে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার যে দুজন ডাইরেক্টর আছেন, মঈনুদ্দিন খান মানিক এবং নূরে আলম। কোনো কিছু বুঝে না বুঝে শুধু ভালোবেসে আমাকে দুইজন দুই হাত ধরেছে যে স্যার আপনি ভালো কিছু করতে চাচ্ছেন, আমরা আপনার সাথে আমৃত আছি, যেটা আসলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আজকে পুরো প্রোগ্রামটা আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না। স্পেশালি বুলবুল ভাইকে থ্যাংক ইউ, যে আমি জাস্ট গতকালকে 11টায় ফোন করে বলেছি যে বুলবুল ভাই একটা প্রোগ্রাম আছে, ইউ হ্যাভ টু কাম। সেকেন্ড কোনো কোশ্চেন নেই। সেইটা আমি মনে করি আল্লাহ তাআলার অশেষ কৃপা যে আমি যেটাই চাচ্ছি সেটা সেইভাবে হচ্ছে। এটা আসলে আমি ভাষায় আপনাদেরকে ব্যক্ত করতে পারবো না, এবং আমি যখন যেটা চাচ্ছি টাইমলি আল্লাহ তাআলা ওইটা আমাকে ওই সময় দিয়ে দিচ্ছে। সেই জন্য আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ যে এভাবে জানি যেভাবে এখন চাচ্ছি এবং পাচ্ছি, এবং আমাকে নিয়ে এমন কর্ম করি, আমাকে দিয়ে আপনি এমন কর্ম করান যেন আমি যখন যেটা চাই তখনই যেন আপনি মানুষের প্রয়োজনে সেটা আমাকে দেন। আসলে ট্রেনিং তো অনেক করেছেন, আমার আসলে হয়তো অনেক গুছিয়ে আজকে কথা বলতে পারবো না। আমার না ছোটবেলায় খুব মন খারাপ হতো। আজকে আপনাদের অনেকের বক্তব্য, অনেকের ট্রেনিং এ না ওইগুলো আমার মনে পড়ছিল। মন খারাপ হতো কেন জানেন? ছোটবেলায় আমি দেখতাম যখন আমাদের বাড়িতে আমার বিভিন্ন আত্মীয় স্বজনের বাচ্চারা আসতো না, তখন বলতো এই বাচ্চাটা অনেক কিউট, এই বাচ্চাটা অনেক সুন্দর, এই বাচ্চাটা অনেক ভালো। এটা শুনলে আমার খুব খারাপ লাগতো। কারণ আমি যখন কারো বাসায় যাইতাম এরকম কেউ বলতো না, একজন শুধু বলতো সবসময়, আমার মা সবসময় বলতো তুই অনেক সুন্দর, তুই বড় হয়ে অনেক বড় হবি, তুই বড় হয়ে এইটা হবি, তুই এইটা হবি, ওইটা হবি। আর আমার দাদি বলতো সবসময়, আমার দাদা দেখতে আমার মতো ছিল। আমি জন্মগ্রহণ করার কিছুদিন পরে আমার দাদা মারা যায়। তো আমার দাদি সবসময়, আমার বাবারা 7 ভাই, আমি একমাত্র ছেলে, বলতো যে দেখবি এক সময় ও তোদের বাবার চাইতে অনেক বড় হবে।
সেই দুইটা আমার লাইফে না ইন্সপাইরেশন ছিল সবসময়, এই দুইজন ব্যক্তি, আমার মা এবং আমার দাদি। তো আমি দেখতে আসলে সুন্দর না, কিন্তু মনে হচ্ছে ওনাদের দুইজনের দোয়ায় আজকে আমি একটা জায়গায় আসি যেখানে আমাকে মানুষ বলে যে তুমি সুন্দর, তুমি স্মার্ট, তুমি ভালো। এবং এই জিনিসটা আমি একটা গল্প শোনার পরে নিজে বিশ্বাস করা শুরু করেছি। হয়তো আমার সাথে যদি কখনো ট্রেনিং এ কেউ ছিলেন, আমি হয়তো গল্পটা বলেছি, আমি গল্পটা আজকে আরেকবার বলবো, যে আমার এই দাদির কথা আর আমার মায়ের কথাটা আমি যে গল্পের মাধ্যমে বিশ্বাস করা শুরু করেছি। আমি এই ট্রেনিংটা করেছিলাম 2004-এর একটা অডিটোরিয়ামে, ট্রেনারের এই গল্পটা ছিল, এবং সেদিন আমি বিশ্বাস করা শুরু করেছি যে আসলে আমার দাদি আমার মা যেটা বলতো এটা আসলে মনে হয় সত্য। একটা বাচ্চা স্কুল থেকে একটা খাম নিয়ে এসে তার মার কাছে দিছে যে মা এটা আমাকে স্কুল থেকে পাঠিয়েছে। তো মা ওই খাম থেকে চিঠিটা বের করে পড়লো। তো পড়ার পরে না মা হাউ হাউ করে কান্না করছিল। কান্না করার পরে ছেলে বলতেছে, 8 বছর বয়সের ছেলে বলতেছে, মা এই চিঠিতে কি লেখা, তুমি কাঁদছো কেন? তো স্কুলের ওই চিঠি পড়ে মা বাচ্চাকে বলছে, বাবা এই চিঠিতে লেখা তোমার স্কুল কর্তৃপক্ষ বলছে তুমি এত ট্যালেন্টেড, তোমাকে আল্লাহ এত মেধা দিছে, তোমার ভিতরে এত আধ্যাত্মিক পাওয়ার নাকি, যার জন্য স্কুল মনে করতেছে তোমাকে পড়ানোর সেই ক্যাপাসিটি তাদের নাই। তোমাকে যে পড়াবে সেই ক্যাপাসিটি তোমার স্কুলের তোমার টিচারদের নাই। তার জন্য ওনারা বলছে যে তুমি তোমার মায়ের কাছে পড়াশোনা করো, তুমি এখানে পড়াশোনা করলে অনেক ভালো করবা, কারণ এত পাওয়ারফুল বাচ্চাকে যে জন্ম দিয়েছে তার অনেক বেশি মেধা, সো তুমি তার কাছে পড়াশোনা করো। এই কথা শোনার পরে ছেলে তো মোটিভেটেড হয়ে গেছে এবং ছেলে সেটা বিশ্বাস করে মায়ের কাছেই পড়েছে। এবং মা বলেছে যে এই চিঠিতে লেখা তুমি একদিন পৃথিবীর অনেক বড় মানুষ হবা, অনেক বড় বিজ্ঞানী হবা, অনেক পাওয়ারফুল হবা, তুমি অনেক মানুষের ইন্সপাইরেশন হবা, অনেক বড় এক্সাম্পল হবা। তো ছেলে ওইটা বিশ্বাস করে পড়াশোনা করেছে এবং একদিন ছেলে আসলেই অনেক বড় হয়েছে। তো যখন অনেক বড় হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, তখন একটু বাড়িটারি একটু সুন্দর করে আরেক জায়গায় একটা বড় বাড়ি বানিয়েছে এবং ওই বাসার সমস্ত মালপত্র উনি গুছিয়ে দিয়ে ওই বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে। ইতিমধ্যে যখন সবকিছু গুছানো হয়েছে, ওই মায়ের চিঠিটা, মায়ের যে একটা ট্রাঙ্ক ছিল, যখন ওই মায়ের স্মৃতিগুলো নিয়ে যাবে, মায়ের যে ব্যবহৃত কাপড় বা মায়ের যে কিছু বিষয় ছিল, এটা যখন নিয়ে যাবে তখন ওই খামটা ছেলেটা দেখতে পাবে। দেখতে পাওয়ার পর ওই খামটা ছেলেটা খুলে খোলার পরে কৌতূহল বশতই ছেলেটা আসলে চিঠিটা পড়ে, আসলে চিঠিতে কি লাগে, কারণ আমি তো ছোট ছিলাম, আমি তো বুঝি নাই, তখন তো আমি পড়তে পারিনি। তো চিঠিতে লেখা ছিল, ওই ফ্যাকাল্টিরা বলেছিল চিঠিতে যে ডিয়ার মম, আমি বাংলায় বলি বুঝতে সুবিধা হবে, যে তোমার ছেলে একটা বুদ্ধি প্রতিবন্ধী। তোমার ছেলে কি বুদ্ধি প্রতিবন্ধী, আমাদের স্কুলে পড়ার মতো কোয়ালিটি এবং যোগ্যতা তোমার ছেলের নাই, এবং তোমার কারণে আমাদের অন্য ট্যালেন্টেড বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো বেটার তুমি তোমার ছেলেকে তোমার বাড়িতে পড়াও। তখন ওই ছেলে ওই চিঠি পড়ে হাউমাউ করে কাঁদছিল, কারণ সে তখন ভাবছিল এই চিঠি যদি আমার মা আমাকে পড়ে শোনাতো তখন, তাহলে আজকে আমি আলবার্ট আইনস্টাইন হতে পারতাম না। আলবার্ট আইনস্টাইন। সো আমি ওই গল্প শোনার পর আমি বিশ্বাস করা শুরু করেছি যে আমার পক্ষে ভালো কিছু হওয়া, আমার পক্ষে সুন্দর হওয়া সম্ভব। সুন্দর শুধু গায়ের রং ফর্সা হলেই যে সুন্দর হয় না, এটা আমি ওই দিন বুঝেছিলাম এবং আমি ওইটা বিশ্বাস করে কাজ করেছি আজকে 17 বছর, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই প্ল্যাটফর্মে এনেছে এই একটা বিশ্বাস থেকে। সো আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। কালকে বুলবুল ভাই একটা গল্প বলেছিল, আমি এবং আমার 2জন ডাইরেক্টর বলছিল এই গল্প তোমার স্টেজে বলা যাবে না। আমি তখন মনে মনে ভাবছি এই গল্প আপনি না বললে আমি বলবো। বুলবুল একটা গল্প, খুব সুন্দর গল্প, আমি বলি সবার ভালো লাগবে এবং আমি কি চাই সেটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাবে। বুলবুল ভাই কালকে গল্পে বলছিল যে এক লোক সৌদি আরব থেকে আসছে। আসার পরে আমাদের কি হয়, গ্রামে যখন ঈদ কোরবানিতে নামাজ পড়ে তখন দেখবা হুজুররা নামাজের পরে বিল্ডিং এর ছাদ লাগবে, কে সিমেন্ট দিবে, কে ফ্যান দিবে, কে রড দিবে, কেবল এটা কালেকশন শুরু হয় না। কালেকশন করে এমনি এমনি বললে হবে না, এর আগে কিছু আল্লাহ তাআলার কথা বলে ভয় দেয় এবং কিছু বেনিফিট দেখায়।
প্রথমে জাহান্নামের আগুন নিয়ে আলোচনা হয় যাতে একটু ভয় পায়, তারপরে হলো এটা কাভার করার জন্য বলে যে আজকে যদি আপনি 1 টাকা দান করেন 70 টাকার সওয়াব, বলেন এরকম? তো সৌদি আরব থেকে যে লোক আসছে তো এই প্র্যাকটিসের সাথে অভ্যস্ত না, ছোটবেলায় চলে গেছে কাজ করতে, বড় হয়ে টাকা পয়সা নিয়ে অনেক আসছে। তো ওই দিন হুজুর বয়ানের মাধ্যমে বলছে যে আজকে যদি এই আল্লাহর ঘর পানি পড়ে এখানে, যদি এই ছাদ ঢালাই দেওয়ার জন্য কেউ দান করেন 1 টাকায় 40 টাকা পাবেন। তো উনি তো বিদেশ থেকে আসতে টাকা পয়সা উনি এটা খায়া ফেলছে, চিন্তা করছে আমি তো দেশের ভাবটা বুঝি না, কোন জায়গায় ইনভেস্ট করবো, লস হবে, যেহেতু হুজুর বলছে তাহলে এই নিয়ে ইনভেস্ট করি। লোক বাড়িতে গেছে, টাকা পয়সা যা ছিল, সোনা গয়না কয়েন টয়েন যা আছে সব নিয়ে আসছে। আইনা কি করছে, রাত্রে বেলায় আবার বলছে হুজুরে কি বলে যে দান যখন করবেন ডাইন হাতে দিবেন বাম হাত জানি না জানে, বলে না হুজুরে? তো উনি এরকম বলছে যে ডাইন হাতে দিবেন বাম হাত জানি। উনি করছে ওনার সব সম্পদ একটা বস্তায় বইরে হুজুরের বাড়ি থেকে রাত্রে দিয়েছে, আর বলছে আপনি কে? বলছে কেউ না রাখেন। আপনি কে? কেউ না, কাউকে বলা যাবে না। আমি যে কে এটা কেউ না এবং কাউকে বলা যাবে না, বইলে উনি দিয়ে চলে আসছে। হুজুর তো ঠিকই ওই সম্পদ দিয়ে ছাদটা ঢালাই দিছে, সব কিছু করছে, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ওনার তো টাকা 40 টাকা করে ফেরত আসে না। ওনার যে ইনভেস্টমেন্ট যা ছিল কয়েন শুদ্ধ দিয়ে আসছে। এখন মনে করো 2 দিন পরে বউ বলতেছে যে বাজার লাগবো, জামাই কাছে বলছে যে একটু ধৈর্য ধরে আসতেছে, এখন তুমি একটু ম্যানেজ করো। 2 দিন পরে কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেইখানে যাইতে হবে, একটা গিফট দিতে হবে, বেচারা বলতেছে তোমরা একটু ম্যানেজ করো, আসতেছে। এইভাবে করতে 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 লোকটা একটা বিরক্তের জায়গায় চলে আসছে, কারণ প্রতিদিন তো সে ফেল করতেছে, কোনো কিছুই করতে পারছে না। এবং একটা পর্যায়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলা শুরু করলো যে এই লোক মনে হয় টাকা পয়সা যা নিয়ে এসেছিল, হয় দ্বিতীয় বিবাহ করে কোনো জায়গায় ধরা খাইছে, নাহলে জুয়া টুয়া খেলে টাকা হারিয়ে গেছে। এমন একটা মানসিক চাপে পড়ছে যে উনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, বিষয়টাকে ফেস করতে পারছে না। উনি তখন সিদ্ধান্ত নিল যে আমি আর মানব সমাজে থাকবো না, আমি জঙ্গলে চলে যাই, টাকা আসবে তখন ফেরত আসবো না। তখন কোথায় চলে গেছে? জঙ্গলে চলে গেছে। এখন জঙ্গলে যায় তো আর এরকম আমরা যেরকম বুফে খাই এরকম তো ব্যবস্থা নাই, এবং ওইখানে বার্গার খাওয়ার সুযোগ নাই। এখন ওইখানে যায় উনি লতা খাইতেছে, পাতা খাইতেছে, ফল যেটা পাইতেছে ওইটা খাইতেছে, ওইটা যে আসলে খাওয়ার ফল কিনা তাও জানে না, কিন্তু খাইতেছে। তো খাওয়ার পরে ডাইজেস্ট আর হইট করতে পারতেছে না সব জিনিস। একটা পর্যায়ে লোকের পেট খারাপ হয়ে গেছে। কি হয়েছে? পেট খারাপ হয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে পেট খারাপের অবস্থা এত বাজে হয়েছে যে সেটা আমাশায় পরিণত হয়েছে। আমাশাটা এত বাজে পর্যায়ে গেছে যেটা কিনা রক্ত আমাশায় পরিণত হয়েছে। এখন ভদ্রলোকের এমন শারীরিক দুরবস্থা হয়েছে যে অনেক সময় অনেক জায়গায় বসে আর উঠতে পারে না। কি হয়? বসে আর উঠতে পারে না, শরীর এত দুর্বল হয়ে গেছে। তো এরকম করতে করতে এখান থেকে একটু ট্রাই করে একটু হাইট আর এক জায়গায় যাওয়ার পরে আবার পেটে চাপ পরে, আবার বসে। এরকম করতে করতে এক জায়গায় যায় বসছে, পায়খানা করে ওঠার যখন খুব চেষ্টা করতেছিল তখন হাতে একটা মানে কিরকম একটা শক্ত শক্ত জিনিস পিতল পিতল মনে হইলো। তো ভদ্রলোক ওটা তাকাইলো, কি তাকায় একটু জাইরা দেখে এটা একটা হাড়ি, পিতলের একটা হাড়ি। হাড়িটার উপর থেকে যখন একটু মাটি সরে গেল দেখে হাড়ির ভিতরে স্বর্ণ দিয়ে ভরা। হাড়ির ভিতরে কি? স্বর্ণ দিয়ে ভরা। স্বর্ণ পাই উনি বুঝতে পারছেন যে আমার 1 টাকা 40 টাকা করে ফেরত আসছে। পরে উনি ওইটাকে নিয়ে সুন্দরভাবে চলে আসতে বাড়িতে। বাড়িতে আসা টাসা করোনার যত অভাব অনটন ছিল সব গেছে। পরের বছর হুজুর আবার যখন মসজিদে বয়ান দিতেছে তুমি যায় এবার আর সামনে বসেন, এবার পিছনে বসতে। বসার পরে হুজুর আবার এরকম 2 তলার ছাদ হয়ে গেছে, আর একটা অনুদানের জন্য আবার এই গল্প দিছে যে 1 টাকায় 40 টাকা। আর ওনার দেখে বলছে আপনি সামনে আসেন, বলছে না না আমি এখানে ঠিক বলছে না আসে। তো হুজুর যখন বারবার 1 টাকায় 40 টাকা এই গল্প দিতেছিল, লোকটা একটু বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে হুজুরকে একটা মাইক নিছে, বলে ভাইরা আমার কথা সত্য, তবে সেটা রক্ত আমাশার পরে। কথা কি সত্য? 1 টাকায় 40 টাকা পাইবেন, কিন্তু সেটা রক্ত আমাশার পরে। আমি এবার আমার কথা বলি, আমি রক্ত আমাশার জন্য রেডি আছি। মাই স্টাইলকে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সাম্পল বানাবো। মাই স্টাইলকে ক্যারিয়ার বানানোর স্বপ্ন বাংলার মানুষ দেখবে ইনশাআল্লাহ। আমি রক্ত আমাশা পর্যন্ত ওয়েট করবো, নো প্রবলেম। আমাকে হামলা মামলা মিডিয়া কোনোভাবে দামাইতে পারবে না যদি আমি মারা না যাই। যদি আমি
মারা না যায়। কালকে ট্রেনার স্যাররে বলছি আমার লাইফে সিদ্ধান্ত দুইটা, হয় এটারে বাংলাদেশের মানুষের এক্সাম্পল বানাবো, না মইরা যাবো, মাঝখানে কোনো অপশন নেই। মাঝখানে কোনো option নাই, A আর B, হয় এক্সাম্পল নাহলে চলে যাবো দুনিয়া থেকে, তখন আলোচনা করে তো কোনো লাভ নাই। হয় এক্সাম্পল হবে, না হলে চলে যাব। এই জন্য প্রোডাক্ট চয়েস করছি ফেব্রিক্স। অনেক কোম্পানি বানাইছে বাংলাদেশের অনেক, কিন্তু নিজের প্রোডাক্ট নিজে করতে পারে না, নিজের প্রোডাক্ট নিজে খায় না। নিজে বলে ভাইটামিন, কি জানি বলছিল ভাইটামিন, কিন্তু নিজে কিন্তু ওইটা খায় না, নিজে খায় স্কোয়ার একটা প্রোডাক্ট। এমন একটা বানাইছি ঘরে ঘুমাইনের থেকে শুরু করে বউ বাচ্চা সব নিজের প্রোডাক্ট করে, আত্মীয় স্বজন সব নিজের প্রোডাক্ট দিতেছি। পরো ওইটা ভদ্রলোক, এই জন্য এইটা বানাইছি যাতে মানুষ কোনো খারাপ কিছু বলতে না পারে। প্রোডাক্ট কি? ক্লোথ। মৃত্যুর সময় আমরা সাথে যেটা যাবো জানা যায় তো কি বলে কাপড়ের কাপড়, ওইটা দিয়েই ব্যবসা শুরু করছি, যে সারা পৃথিবী যতদিন আছে প্রোডাক্ট ততদিন লাগবে। সেকেন্ড, এই প্রোডাক্ট নিয়ে আপনাকে কেউ, হ্যাঁ কোয়ালিটি, স্যার একটা কথা বলছে, খারাপ ভালো হইতে পারে, ডিপেন্ড অন টাইম। আমি শুরু করছি লকডাউনের ভিতরে, আপনি কোয়ালিটি কেমনে বুঝবেন? আগে 5টা বছর আমার সময় দেন। এটা যদি মানুষ এইটা কেনার জন্য 100 টাকার টি শার্ট কেনার জন্য 600 টাকার লঞ্চ ভাড়া দিয়ে বরিশাল দিয়ে আসবে, আই গিভ ইউ গ্যারান্টি। জাস্ট গিভ মি টাইম, জাস্ট গিভ মি টাইম। আজকে প্যালেসে ঢাকা থেকে বিমান খরচ দিয়ে আসতেন না, প্যালেসে থাকতেছেন 16,000 টাকা দিয়ে, কিন্তু আসতেন বাকি আনুষঙ্গিক খরচ কিন্তু 20,000, রাইট কিনা? মাই স্টাইলের প্রোডাক্ট কেনার জন্য সারা বাংলাদেশ থেকে প্লেন ভাড়া দিয়ে লোক ঢাকায় যাবো ইনশাআল্লাহ। আই উইল মেক দিস ক্লিয়ার। এবার আসেন ম্যানেজার নাইটের আজকে কততম প্রোগ্রাম? তৃতীয় না? সব ম্যানেজাররা এসে সামনে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও, আসো সব আসো, এদিকে আসো। 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ, এরপরে খাইয়া ঢাকা চলে যাবো। এই যা ম্যানেজার আছে, এরকম 500 ম্যানেজার বানাবো। টাইম হইল 2020 ডিসেম্বরের 31 তারিখ। কেন বানাবো? আজ পর্যন্ত কোন কোম্পানি যোগ্যতা সম্পন্ন বানায় কারো হাতে দায়িত্ব দেয় না। ওদেরকে রোয়ারের ট্রেনিং করাইছি, কত নম্বর শেষ হইলো লাস্ট গতকালকে? 15। ডিসেম্বরের ভিতরে আরো 15টা হয়ে যাবে, হবে না? কত হবে? 30টা। এরপরে ওদের হাতে দায়িত্ব দিয়ে দেবো, কোম্পানি চালাও। কারণ আমি জানি, আমি যে ভালো কাজ করতেছি, বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু। আমি যখন ভালো করতে দেবো, পিছনে আমার 5 জন টাইনা ধরবো। ওরা যদি 500 জন থাকে, আমার টাইনা কেন, জেলে বইরে রাখলো, ওরা খেলা ফাইনাল করে দেবে। আমি যে কোনো সিচুয়েশন, আমার নামে মিডিয়ায় বাজে নিউজ দিবে, আমি রেডি আছি। মামলা হবে, রেডি আছি। দইরা নিয়ে যাবে জেলে, রেডি আছি। ওরা ব্যবসা করবে আর আমার টাকা পাঠাবো, ওখানে আমি ভালো খাবো, ভালো ঘুমাবো, ঠিক আছে? ওরা ওদেরকে চিনা রাখেন। এবং আরো 500 জন আপনাদেরকে গিফট দেবো যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ডিসেম্বরের 31 তারিখের ভিতরে। এবং ওরা এই কোম্পানি চালাবে। মানুষের কল্যাণ হয়, মানুষ ভালো পণ্য পায়, মানুষ ভালো সার্ভিস পায়, এইটা ওরা ইনশিওর করবে, আমি না। আমি হলাম কোচ, ওরা খেলবে মাঠে, আমি বলবো এমনি খেল। যেভাবে ওরা আমার কথা শুই না, যখন করোনায় কোনো মানুষ ঘরের থেকে বাইর হয় না, তখন আমি লাইভে এসে বলছি সেল জমাতে 3 কোটি টাকা সেল জমা দিছে। ওরা তো পরীক্ষিত। তখন আমার শোরুম ছিল না। যারা আজকে নতুন আসছেন, সিলেটের মনে হয় কয়েকজন নতুন গেস্ট আসছে, ওই যে আমাদের রবিন ভাইয়ের মাধ্যমে। তখন আমার প্রোডাক্ট ছিল না ভাই, আমার শোরুম ছিল না। এখন আমার 4টা শোরুম আছে, 2টা অনগোয়িং কাজ চলতেছে, 6টা। এখন আমার 11টা অফিস আছে। তখন আমার প্রাণও গাড়ি ছিল না, আমার খালি আমি লাইভে বলছি যে এগুলো করবো গো। এখন তারা গেছে, আজকে বাংলাদেশের মাই স্টাইলে 5,000 লোক কাজ করতেছে। ওইটা যদি কিছু না থাকার পরে ওরা পারে, আজকে এত কিছু আছে। বাংলাদেশে 2021 সাল একটা স্লোগান ছিল না যে পরিবর্তন হবে? কে কি পরিবর্তন করছে জানি না। 2021 সালে আমাদের 1 কোটি লোকের কর্মসংস্থান করে দেবো মাই স্টাইলে। 1 কোটি লোকের কর্মসংস্থান হবে, এবং সেটা হালাল হয়ে বুক ফুলে এরকম ভিজিটিং কার্ড দেবো। আমি মাই স্টাইল, আমি বাংলাদেশকে সারা পৃথিবী যাই গার্মেন্টস এর জন্য চিনে, ওই গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করি। আমি 100% হালাল। আই এম প্রাউড অ্যান্ড মেম্বার অফ মাই স্টাইল। আল্লাহর কাছে তোমাদেরকে সাক্ষী রেখে আজকে সিলেটে একটা কমিটমেন্ট করে যাচ্ছি। আগেও বলছি ট্রেনিং এ, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত আবার ওইখান থেকে আমি ইনকাম করব, এই শাহপরান শাহজালালের এলাকায় বলে যাচ্ছি, তার আগে যেন আল্লাহ আমার দুনিয়া থেকে উঠে নেয়। ওই টাকা আমি খাইতে চাই না।
এরকম সিচুয়েশন যদি কোনোদিন ক্রিয়েট হয় যে মানুষ ধোকা খাইতে পারে আর ওইটার সাথে আমি ইনভলভ, ওর আগে জানি আল্লাহ আমার রোড অ্যাক্সিডেন্টে মাইরা বলে, আমি ওই টাকা খাইতে চাই না। তোমাদেরকে বলে যাচ্ছি, সৎভাবে ইনকাম করো, বাধা আসবে। তোমরা বিপদে পড়লে আমি সেভ করবো, আমি বিপদে পড়লে তোমরা সেভ করবে। এই সেভ, তুমি সেভ, আমি সেভ, একদিন মাইলস্টাইল হবে সারা বাংলাদেশের সেভের মাধ্যমে। বক্তব্য দীর্ঘায়িত না, কাজ করো, অ্যাচিভমেন্টে আসো। পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, চলে যাওয়ার জন্য একটা, চলে যাওয়ার পরে যেন একটা এক্সাম্পল হয়ে যাও। মসজিদ মাদ্রাসা জানি তোমার মৃত্যু দিবসের মিলাদ হয়, মানুষ জানি তোমাকে মনে করে যে এই লোকটা পৃথিবীতে আসছিল আর কিছু করে গেছে, সেটা জানি মানুষ তোমার অবর্তমানেও তোমাকে নিয়ে বলে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার যদি যোগ্যতা নাও থাকে, আল্লাহ জানি আমার যোগ্যতা সম্পন্ন করে, আমি জানি এই কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে বসে সম্মানিত ম্যানেজমেন্ট বৃন্দকে হলরুম ত্যাগ করার জন্য সুযোগ করে দিব এবং সেই সাথে আমরা প্রত্যেককেই আমরা 5 তলায় চলে যাব। গতকালকে যেখানে ডিনার করেছিলাম ওখানে এখন লাঞ্চের আয়োজন আছে।